স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের ক্লাসে। আমরা আজকে শুরু করতে চলেছি অর্গানিক কেমিস্ট্রি একটি টপিক, সমানুতা বা আইসোমারিজম। সমানুতা বা আইসোমারিজমে যাওয়ার আগে চলো প্রথমে একটি টার্ম শিখে নিই, স্ট্রাকচারাল ফর্মুলা অ্যান্ড মলিকিউলার ফর্মুলা। স্ট্রাকচারাল ফর্মুলাতে আমরা কোনো যৌগকে বিশদভাবে আলোচনা করে থাকি এবং মলিকিউলার ফর্মুলার মাধ্যমে আমরা এটুকুই জানতে পারি যে সেই যৌগতে কি কি এলিমেন্ট রয়েছে এবং কয়টি করে আছে। এখানে লক্ষ্য করো, কার্বনের যোজনী 4, কার্বনের 2টি হাত দিয়ে সেটি অক্সিজেনের সাথে সংযুক্ত আছে এবং বাকি 2টি হাতে যুক্ত আছে মিথাইল মূলক, অর্থাৎ আমরা একটি যৌগকে এখানে এক্সপ্যান্ড করে লিখেছি এবং আলোচনা করেছি। মলিকিউলার ফর্মুলার ক্ষেত্রে তোমরা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন রয়েছে 3টি, হাইড্রোজেন রয়েছে 6টি এবং অক্সিজেন রয়েছে 1টি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি এলিমেন্ট রয়েছে এবং কয়টি করে রয়েছে। তাহলে আমরা স্ট্রাকচারাল ফর্মুলা অর্থাৎ গাঠনিক সংকেত এবং মলিকিউলার ফর্মুলা অর্থাৎ আণবিক সংকেত কি বুঝে নিলাম। এবার চলো আমরা বুঝি সমাণু কি। সমাণু, সমাণু অর্থ সম অণু। সম অণু, এদের আণবিক সংকেতও এক হবে। এই আণবিক সংকেত এক হওয়ার ধর্মটিকেই আমরা বলছি সমানুতা। চলো একটি উদাহরণ খেয়াল করি। আমরা এই উদাহরণটির দিকে লক্ষ্য করি। এখানে রয়েছে CH3, CH2, C double bond OH and CH3, C double bond O, CH3, অর্থাৎ এদের গাঠনিক সংকেত এক নয়। এদের উভয়েরই আণবিক সংকেত C3H6O এবং C3H6O। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুজনেরই আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন এবং এরা পরস্পরের আইসোমার্স। তাহলে কি আমরা বলতে পারি যে আইসোমার্সের ক্ষেত্রে গাঠনিক সংকেত এবং আণবিক সংকেত আলাদা হতে হয়? অবশ্যই নয়। আমরা দ্বিতীয় উদাহরণটির দিকে লক্ষ্য করি। এটির নাম ডি-ল্যাকটিক অ্যাসিড এবং এটির নাম এল-ল্যাকটিক অ্যাসিড। জিওমেট্রিক্যাল আইসোমারিজমে যে আমরা এর এল-ল্যাকটিক অ্যাসিড হওয়ার কারণ, এর ডি-ল্যাকটিক অ্যাসিড হওয়ার কারণ এবং এর এল-ল্যাকটিক অ্যাসিড হওয়ার কারণ বিস্তারিত আলোচনা করব। এখানে দেখো, কার্বনের সাথে রয়েছে COOH and H, OH and CH3, সেম আমরা এখানেও দেখতে পাচ্ছি, অর্থাৎ এদের আণবিক সংকেতও এক এবং এই কার্বনের 4টি মূলক একই হওয়ার কারণে এদের গাঠনিক সংকেত এক হয়েছে এবং এরা একে অপরের সমাণু। তাহলে আমরা বলতেই পারি যে সমাণু হওয়ার জন্য আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত আলাদা হওয়ার কোনো প্রয়োজন নেই। সমানুতার ক্ষেত্রে আরেকটি যে বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি তা হলো ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের যে কোনো একটিতে অমিল। লক্ষ্য করো, এটির উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস এবং এটির উষ্ণতাও 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এর বয়লিং পয়েন্ট -5 ডিগ্রি সেলসিয়াস এবং এর বয়লিং পয়েন্ট -10 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যে কোনো একটি ভৌত রাসায়নিক ধর্মে আমরা আলাদা দেখতে পেয়েছি। তাহলে আমরা বলতে পারি এরা একে অপরের সমাণু। তাহলে এবার চলো সমাণুর ডেফিনেশনটা আমরা জেনে নিই। প্রথমেই আণবিক সংকেত এক, যেটা বললাম যে গাঠনিক সংকেত এক না হলেও তারা অবশ্যই সমাণু হবে। ত্রিমাত্রিক বিন্যাসে ভিন্নতা, অবশ্যই গাঠনিক সংকেত আলাদা থাকলে তাদের ত্রিমাত্রিক বিন্যাসে আমরা ভিন্নতা লক্ষ্য করব। এবং ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য, অর্থাৎ যেহেতু এল-ল্যাকটিক অ্যাসিডের বয়লিং পয়েন্ট -5 ডিগ্রি সেলসিয়াস, ডি-ল্যাকটিক অ্যাসিডের বয়লিং পয়েন্ট -5 ডিগ্রি সেলসিয়াস এবং এল-ল্যাকটিক অ্যাসিডের বয়লিং পয়েন্ট -10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা ভৌত ও রাসায়নিক ধর্মেরও পার্থক্য দেখেছি। এবার চলো আমরা জেনে নিই সমানুতার প্রকারভেদ। সমানুতাকে মূলত 2 ভাগে ভাগ করা যায়, গাঠনিক সমানুতা বা স্ট্রাকচারাল আইসোমারিজম অ্যান্ড স্টেরিও সমানুতা বা স্টেরিও আইসোমারিজম। গাঠনিক সমানুতার ক্ষেত্রে আমরা দেখব যে এখানে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত ভিন্ন হবে। ভিন্ন হওয়ার দরুনই এদেরকে গাঠনিক সমানুতা বলে। একাধিক যৌগ তাদের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত ভিন্ন, এজন্য তাদের আমরা গাঠনিক সমানুতা বলি এবং এই ধর্মকেই বলে গাঠনিক সমানুতা। গাঠনিক সমানুতাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি,
চেইন সমানুতা বা চেইন আইসোমারিজম, অবস্থান সমানুতা বা পজিশন আইসোমারিজম, কার্যকরীমূলক সমানুতা, মেটামারিজম অ্যান্ড টোটোমারিজম। সমানুতার আরেকটি প্রকারভেদ হচ্ছে স্টেরিও সমানুতা। স্টেরিও সমানুতাকে আমরা পরের পর্বে যে বিশদভাবে আলোচনা করব, তখন আমরা এর বাকি প্রকারভেদগুলো দেখে নিব। আপাতত চলো আমরা আলোচনা করতে শুরু করি গাঠনিক সমানুতার প্রকারভেদ। ভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময় কিংবা মেডিকেল অ্যাডমিশনে অনেক সহজ জায়গা থেকেও কোশ্চেন চলে আসে, কিন্তু অনেক সময় আমরা কনফিউজড হয়ে পড়ি অপশন নিয়ে, কিংবা সেটা আমরা ভালোভাবে পড়ি না। দেখো, শুধুমাত্র প্রকারভেদ থেকেই মেডিকেলে 14-15 সালে, 3-4 সালে এবং এই প্রশ্নটি 2-3 সালে এসে গেছে। মেডিকেলের প্রশ্ন এবং ভার্সিটির প্রশ্ন কিন্তু রিপিট হয়। তাহলে আমরা এই দুটো প্রশ্ন দেখে নিই। কোনটি কাঠামোগত সমানুতার প্রকারভেদ নয়? কাঠামোগত বলতে গাঠনিক সমানুতাকেই বুঝিয়েছে। তাহলে আমরা দেখছি এখানে উত্তর হবে স্টেরিও সমানুতা। নিচে দেখো, কোনটি কাঠামোগত সমানুতা নয়? আলোক সমানুতা কাঠামোগত সমানুতার মধ্যে পড়ে না, অর্থাৎ এটি আমাদের উত্তর হবে। তাহলে চলো এবার জেনে নেওয়া যাক গাঠনিক সমানুতা সম্বন্ধে। স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে আমরা প্রথমেই আলোচনা করব চেইন আইসোমারিজম নিয়ে। চেইন আইসোমারিজমে আমরা দেখব এখানে সেম মলিকিউলার ফর্মুলা থাকবে, সেম মলিকিউলার ফর্মুলা, কিন্তু আলাদা যে জিনিসটা থাকবে তা হলো কার্বন সংখ্যা, অর্থাৎ ডিফারেন্ট নাম্বার in carbon chain. প্রথমে আমরা অ্যালকেনের দিকে লক্ষ্য করি। অ্যালকেনের প্রথম সদস্য মিথেন। এখানে কোনো আইসোমারিজম সম্ভব না, কারণ এখানে মাত্র একটি কার্বন রয়েছে। অ্যালকেনের দ্বিতীয় সদস্য ইথেন। এখানেও কোনো ব্রাঞ্চ সম্ভব না, তাই এখানেও চেইন আইসোমারিজম সম্ভব না। CH3, CH2, CH3। এটির নাম প্রোপেন, কারণ এখানে 3টি কার্বন রয়েছে। এটাকে আমরা ব্রাঞ্চ আকারে লিখতে পারি না। দেখো, যদি আমরা এভাবে লিখি CH3, CH2 and CH3, তাহলে এটিই হচ্ছে আমাদের সেই মেইন চেইন। তাহলে এটির নামও হচ্ছে প্রোপেন। তাহলে এখানেও আমরা চেইন আইসোমারিজম দেখতে পাবো না। অ্যালকেনের চতুর্থ সদস্যর নাম বিউটেন। দেখো, এখানে 4 কার্বন রয়েছে, আমরা এভাবে নাম্বারিং করতে পারি। যেহেতু 4 কার্বন রয়েছে, তাহলে এটির নামে হবে বিউট, এবং যেহেতু অ্যালকেন তাই হবে বিউটেন। এখান থেকেই চেইন আইসোমারিজম শুরু হচ্ছে। আমরা এটিকে ব্রাঞ্চ আকারেও লিখতে পারি। H3C, আমরা একে এভাবে নাম্বারিং করতে পারি 1, 2, 3, কিংবা এভাবেও নাম্বারিং করতে পারি 1, 2 and 3। তাহলে এর নাম হবে 2 মিথাইল প্রোপেন, কারণ 2 নাম্বারে আমাদের মিথাইল মূলক রয়েছে। তাহলে এটির নাম হবে 2 মিথাইল প্রোপেন। চেইন আইসোমারিজম মেইনলি বিউটেন থেকেই শুরু হয়। এবার চলো আমরা দেখি অ্যালকেনের পঞ্চম সদস্য পেন্টেন। 5 কার্বন বিশিষ্ট অ্যালকেনের এই সদস্যটির নাম পেন্টেন। প্রথমে আমরা একটি নর্মাল পেন্টেন নিচ্ছি, অর্থাৎ C5H12। এবার এটিকে আমরা ব্রাঞ্চ আকারেও লিখতে পারি CH2, CH, CH2,
CH3 অ্যান্ড CH3। এখানে আমরা ব্রাঞ্চ দিয়ে দিচ্ছি, তাহলে এটাকে আমরা এভাবে নাম্বারিং করতে পারি 1 2 3 4। আমরা এদিক থেকেও অবশ্যই নাম্বারিং করতে পারতাম, কিন্তু তাহলে ব্রাঞ্চ দূরে পড়তো। যেহেতু এদিক থেকে নাম্বারিং করলে আমাদের ব্রাঞ্চ কাছে পড়ছে, তাই এটিকে আমরা এইভাবে নাম্বারিং করছি 1 2 3 এবং 4। যেহেতু 2 নম্বরে মিথাইল মূলক রয়েছে, তাই আমরা এটিকে বলছি 2 মিথাইল বিউটেন। 2 মিথাইল বিউটেন। আমরা এটিকে আরেকভাবেও লিখতে পারি কার্বন অ্যান্ড CH3 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 CH3। আমরা এভাবেও নাম্বারিং করতে পারি 1 2 3 দিয়ে, কিংবা এভাবেও নাম্বারিং করতে পারি। যদি আমরা এভাবে নাম্বারিং করি তাহলে 2 নাম্বার কার্বনে 2টি মিথাইল মূলক, সেজন্য আমরা একে নাম দেব 2 ডাইমিথাইল পেন্টেন। আমরা একে আরেকভাবেও লিখতে পারি কার্বন CH3 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 অ্যান্ড CH3। আমরা একে এভাবে নাম্বারিং করতে পারি, কিংবা এদিক দিয়েও নাম্বারিং করতে পারি। যদি আমরা এভাবে নাম্বারিং করি, অর্থাৎ 1 2 3, তাহলে 2 নাম্বার কার্বনে আমরা 2টি মিথাইল মূলক পাচ্ছি। তাহলে এখানে নাম হবে 2 ডাইমিথাইল 2 যেহেতু 3টি কার্বন তাই প্রোপেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রোপেনের মাত্র 3টি সমাণু সম্ভব। এদের সকলেরই মলিকিউলার ফর্মুলা সেম, কিন্তু শুধুমাত্র কার্বন নাম্বার আলাদা হওয়ার কারণে এদের চেইন আইসোমারিজম হয়েছে। চলো এরপরে আমরা একটি উদাহরণ দেখে নিই। ডাইক্লোরোপ্রোপেনের গাঠনিক সমানুতা কয়টি? এই প্রশ্নটি রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল। চলো আমরা প্রশ্নটি সমাধান করে ফেলি। ডাইক্লোরোপ্রোপেনের সংকেত C3H6 and Cl2। এটিকে আমরা প্রথমে নর্মালভাবে লিখতে পারি ক্লোরিন CH2 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 and ক্লোরিন। আরেকভাবে আমরা লিখতে পারি কার্বন Cl Cl CH3 and H3C। এর আরেক ধরনের গাঠনিক সমানুতা সম্ভব ক্লোরিন CH2 CH3 and Cl। ক্লোরিন CH2 CH3 and ক্লোরিন। তাহলে আমরা দেখে নিলাম যে ডাইক্লোরোপ্রোপেনের মাত্র 4 ধরনের গাঠনিক সমানুতা সম্ভব। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ডি, 4টি। আমরা বুঝে নিলাম গাঠনিক সমানুতা কি এবং তা কিভাবে নির্ণয় করতে হয়। এবার চলো আমরা দেখে নিই অবস্থান সমানুতা বা পজিশন আইসোমারিজম। পজিশন আইসোমারিজমের এই উদাহরণটি লক্ষ্য করো। আমরা OH-কে তুলে নিয়ে গিয়ে এখানে লিখতে পারি, তাহলে অনেকটা এরকম হবে। এক্ষেত্রে দেখো কার্বনের চেইনে কোনো ডিফারেন্স আসেনি, শুধু অ্যালকোহল গ্রুপের স্থান পরিবর্তন হয়েছে। একেই বলে পজিশন আইসোমারিজম। তাহলে আমরা পজিশন আইসোমারিজমের ক্ষেত্রে কি বলতে পারি? এখানে অবশ্যই কার্বন চেইন সেম থাকবে, কার্বন চেইন সেম থাকবে, কিন্তু পরিবর্তন হবে ফাংশনাল গ্রুপের এবং ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। এখানে দেখো
CH3, CH2, CH অ্যান্ড CH2 রয়েছে, মাঝে ডাবল বন্ড আছে। আমরা এই ডাবল বন্ডের স্থান পরিবর্তন করতে পারি, অর্থাৎ আমরা ডাবল বন্ডকে নিয়ে গিয়ে এখানে দিতে পারি, তাহলে যৌগটা অনেকটা এরকম দেখতে হবে। লক্ষ্য করলে তোমরা দেখবে যে এখানে কার্বন চেইনে কোনো পার্থক্য আসেনি, শুধুমাত্র বন্ডের পার্থক্য এসেছে, অর্থাৎ ডাবল বন্ড আগে এখানে ছিল এবং এখন এখানে হয়েছে। তাহলে একে আমরা বলতে পারি পজিশন আইসোমারিজম। চলো এ নিয়ে একটি উদাহরণ আমরা সলভ করি। C6H4Br2 এর অবস্থান সমাণু কয়টি? এটি বিভিন্ন ইউনিভার্সিটিতে এসেছে। চলো এটি সলভ করা যাক। আমরা ব্রোমিনের অবস্থান বিভিন্নভাবে চেঞ্জ করে লিখতে পারি। প্রথমে আমরা ব্রোমিনকে এভাবে লিখতে পারি, আমরা ব্রোমিনকে এভাবেও লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি। যেহেতু 1 ও 2 স্থানে ব্রোমিন রয়েছে, তাই আমরা একে বলবো 1,2 ডাইব্রোমোবেনজিন। যেহেতু এখানে 1 ও 3 স্থানে ব্রোমিন রয়েছে, তাই আমরা একে বলবো 1,3 ডাইব্রোমোবেনজিন, এবং 1 ও 4-এর জায়গায় ব্রোমিন থাকার কারণে আমরা একে বলছি 1,4 ডাইব্রোমোবেনজিন। তোমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে এখানে শুধু ফাংশনাল গ্রুপের অবস্থান পরিবর্তনের জন্য এই সমানুতাগুলো হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি C6H4Br2 এর সমাণু মাত্র 3টি। তাহলে এটি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে আজকের ক্লাসে আমরা সমানুতা সম্পর্কে আলোচনা করেছি এবং গাঠনিক সমানুতার মধ্যে 2 ধরনের সমানুতা পড়ে ফেলেছি। এর পরের ক্লাসে আমরা বাকি সমানুতাগুলো পড়ে ফেলার চেষ্টা করব। আমন্ত্রণ রইল পরের ক্লাসের জন্য।